নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় মেগা ঋণ প্রদান শিবির। এই শিবিরের উদ্বোধন করেন উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস। উত্তর জেলার সকল গ্রামীণ ব্যাংকের শাখার যৌথ উদ্যোগে মেগা ঋণ শিবিরের আয়োজন করা হয় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে। এই শিবিরে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মানিকলাল নাথ, প্রধান কার্যালয় থেকে আগত গ্রামীণ ব্যাংকের আধিকারিক পায়েল সাহা সহ অন্যান্যরা। উত্তর জেলার মোট 12টি শাখার 800 জন বেনিফিশিয়ারিদের মধ্যে ঋণ প্রদান করা হয় এদিনের এই প্রতিষ্ঠাতা বর্ষ উপলক্ষে। আমি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসের আইটি ডিপার্টমেন্টের হেড। আমাদের আজকে এখানে আসা হচ্ছে আমাদের ৪৫তম প্রতিষ্ঠা দিবস ব্যাংক সেলিব্রেট করছে। আমাদের ব্যাংকের পথ চলা শুরু হয় 1976 সালের 21শে জানুয়ারি। এরপর থেকে আজকে ৪৫ বছর হয়ে গেছে। এখন ব্যাংক এই জায়গায় আছে। আগে আমরা শুরু করেছিলাম 4টি মাত্র শাখা নিয়ে। এখন আজকের দিনে আমাদের প্রায় 148টি শাখা আছে। শাখার আন্ডারে 13টি ইউএসবি আছে, যেটাকে আমরা আলট্রা স্মল ব্রাঞ্চ বলি, এবং আমাদের ব্যবসাও দিনকে দিন অনেক বেড়েছে। এখন আমরা 10,000 কোটি টাকা ক্রস করে গেছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। গাঁজা গাছ ধ্বংস করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকেও কাঁদানি গ্যাস নিক্ষেপ করা হয়। ঘটনা সোনামুড়া থানাধীন কমলনগর, ঘাটিগড় ও বিজয়নগর এই 3 এলাকায়। গাঁজা গাছ কাটতে গিয়ে পুলিশ এবং উত্তেজিত জনতার সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতার ইট পাটকেল এবং বোমা নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকেও কাঁদানি গ্যাস নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ঘটনা রাজ্যের সোনামুড়া থানাধীন কমলনগর, ঘাটিগড়, বিজয়নগরের মাঝামাঝি এই 3টি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল 10টার সময় কমলচৌড়া ঘাটিগড় এলাকায় পুলিশ, বিএসএফ, টিএসআর, নার্কোটিক্স এবং বক্সনগর বন দপ্তর যৌথ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করে। এই সময় পুলিশ ঘাটিগড় এলাকার গাঁজা গাছ ধ্বংস করতে যখন বিজয়নগর এলাকায় গাঁজা গাছ ধ্বংস করতে যায়, তখনই গাঁজা চাষিরা উত্তেজিত হয়ে যায়। বিজয়নগর এবং ঘাটিগড় এলাকার মাঝখানে ছিল বিজয় নদী। বিজয় নদী নামে একটি ছোট্ট ছড়া। বিজয় নদীর ছড়ার ওপারে ছিল প্রচুর গাঁজা গাছ, যা বিজয়নগর এলাকার উত্তেজিত জনতারা ওই এলাকায় গাঁজা চাষ করে থাকেন। পুলিশ ঘাটিগড় এলাকায় গাঁজা গাছ ধ্বংস করবার পর যখন বিজয়নগর এলাকার গাঁজা গাছ ধ্বংস করতে বা কাটতে নদী পার হয়, তখনই তাদের উপর উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে অজস্র ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ চিৎকার করতে থাকে। ইট পাটকেল, গুলেল এবং এমনকি বোমাও নিক্ষেপ করে। পরবর্তী সময় উত্তেজিত জনতার এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 6টি কাঁদানি গ্যাস তাদের উদ্দেশ্যে নিক্ষেপ করে। এই কাঁদানির গ্যাসের বিকট শব্দে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। তবু পুলিশ হাল ছাড়েনি। যখন ঘটনা পরিস্থিতির নিয়ন্ত্রণে বাইরে চলে যায়, তারপরেও প্রায় 20,000 গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। জানা যায়, এদিনের অভিযানে মোট 20টি প্লটে প্রায় 1,20,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়, যার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা।
এদিনের অভিযানে ছিলেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস, সোনামুড়া থানার ওসি, 7ম ব্যাটালিয়ন টিএসআর জওয়ান, 74 ব্যাটালিয়ন বিএসএফ, নার্কোটিক্সের এসপি সরস্বতী আর্থ, তাছাড়াও বক্সনগর বন দপ্তরের কর্মীরা। এদিনের যৌথ অভিযানে 100 থেকে 120 জন বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং নিম্নস্তরের জওয়ানরা উপস্থিত ছিলেন। এই বছরের সবচেয়ে ভয়ানক গাঁজা অভিযান হয় শুক্রবার। তাছাড়া দেখা যায় গাঁজা গাছ ধ্বংস করবার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা কান্নায়ও ভেঙে পড়েন। তবে উত্তেজিত জনতা যেভাবে পুলিশকে আক্রমণ চালিয়েছে, পুলিশের দুঃসাহসিকতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। বিশেষ করে সোনামুড়া মহকুমা পুলিশ কর্তৃক এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। তবে তিনি জানান এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। 1.5 লাখের উপর গাছ কাটা হয়েছে টোটাল, অনেকগুলো প্লট, বড় বড় প্লট। কতটা প্লট হবে স্যার? প্লট তো মোটামুটি সব জায়গায় মিলে 20টার মতো প্লট হবে। আর একটা রেজিস্ট্যান্সও হয়েছে আমাদের। রেজিস্ট্যান্স হওয়া সত্ত্বেও আমরা পিছু হটিনি। আমাদের যে ভাইয়েরা আছে, আমরা সবাই মিলে আমরা প্রতিরোধ করেছি। কিভাবে প্রতিরোধ করলেন স্যার আপনারা? প্রতিরোধ আমাদের স্টান গ্রেনেড থ্রো করতে হয়েছে। কতটা স্ট্যান্ড মেরেছেন আপনারা? আমাদের স্টান গ্রেনেড 4-5টার মতো আমরা করেছি, টিয়ার গ্যাস করেছি। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গ্রামীণ ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীর গ্রামীণ ব্যাংকের শাখায় ঋণদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে এদিন বেকার যুবক যুবতীদের মধ্যে ঋণ প্রদান করা হয়। রাজ্যের গ্রামীণ ব্যাংক প্রতিনিয়ত রাজ্যের মানুষের স্বার্থে কাজ করে চলেছে এবং তাদের এই উন্নয়নমূলক উদ্যোগ বহুদূর বিস্তার করবার জন্যেও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই সামাজিক কাজকর্মের একটি অঙ্গ হিসেবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আগরতলা শাখায় আয়োজিত ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঋণ প্রদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ঋণ প্রদান করা হয় বেকাররা যেন আত্মনির্ভর হতে পারে সেদিকে লক্ষ্য রেখে। এদিনের অনুষ্ঠান থেকে আগরতলা শাখা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেকার যুবক যুবতীদের আত্মনিয়োগ করবার ক্ষেত্রে 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী 21শে ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র ভবনে ঋণ প্রদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। গ্রামীণ ব্যাংকের সঙ্গে এত বছর জুড়িয়ে রাখার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। আর আজকে এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের কাম্য ছিল। আর আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়েছি যে এত কষ্ট করে যে একটা ক্লাস্টার, আমরা এটা উজ্জয়ন্ত ক্লাস্টার, আমরা সব ব্রাঞ্চগুলোকে কিছু কিছু ক্লাস্টারে ভাগ করে দিয়েছি। আর সেইগুলোর নাম ইতিহাসের পাঠে জড়িত থাকা নামগুলো আমরা দিয়েছি। তো ত্রিপুরার ইতিহাস আমাদের ক্লাস্টারের নামের মধ্যে জুড়ে গেছে। এর জন্য 1976 সালে যে গ্রামীণ ব্যাংক জন্ম পেয়েছিল ত্রিপুরায়, আর 76 সাল থেকে এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংক ত্রিপুরা রাজ্যের জন্য যা কাজ করিয়ে গেছে, আজকে তার প্রপার প্রতিফলন হয়েছে। এখানে আমরা দেখেছি যে আমাদের গ্রাহকবৃন্দ সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে একটা ক্রেডিট ডেলিভারি ক্যাম্প উদযাপনের মাধ্যমে ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস পালনের জন্য ব্যাংকের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। প্রাইম ব্যাংকের এই ধরনের উদ্যোগে বেকারদের আত্মনির্ভর হতে সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে ধারণা অভিজ্ঞ মহলের। তাছাড়া এদিনের অনুষ্ঠানকে ঘিরে বেকার যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 25 বছরের বাম আমলে থাকার জন্য একটি ঘর জুটল না এক হতদরিদ্র উপজাতি বৃদ্ধ পুলিঞ্জয় রূপিনীর। ঘটনা তেলিয়ামুড়া হদ্রাই এডিসি ভিলেজের লুঙ্গাবাড়ি এলাকার। 25 বছর বঞ্চিত থেকে এবার একটি ঘরের জন্য বর্তমান বিজেপি জোট সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। সিপিআইএম দলের 25 বছরের রাজত্বে একটা সরকারি ঘর জুটল না এক হতদরিদ্র উপজাতি বৃদ্ধের কপালে।
ওই সময়কালে কেবল আশ্বাসের বাণী শুনেছিলেন তিনি। বাম দলের স্থানীয় নেতৃত্বরা উপজাতি বৃদ্ধকে কেবলমাত্র আশ্বাসের বুলিতেই ভুলিয়ে রেখেছিল। বর্তমানে তিনি বয়সের ভারে রোগাক্রান্ত। ঘটনা রাজ্যের তেলিয়ামুড়া আরডি ব্লকের হদ্রাই এডিসি ভিলেজের লুঙ্গাবাড়ি এলাকায়। ওই হতদরিদ্র উপজাতি বৃদ্ধের নাম পুলিন জয় রূপিণী। তিনি অতি বেদনার সাথে জানান, সরকারি রেগার কাজ থেকে দীর্ঘ বছর ধরে তিনি বঞ্চিত। পরে তিনি নিজের একখানি জায়গা বিক্রি করে একটি ঘর তৈরি করেছেন। আর সেই ঘরে স্বামী স্ত্রী সহ এক পুত্র সন্তান নিয়ে তিনি কোনো ক্রমে জীবনযাপন করছেন। রেগার কাজকর্ম না পাওয়াতে অন্যের জমিতে কাজ করে ওনার ছেলে। এই স্বল্প আয় উপার্জন দিয়েই চলছে হতদরিদ্র পুলিন জয় রূপাণীর সংসার। বয়সের ভারে পুলিন জয় রূপাণী লাঠি ভর দিয়ে চলাফেরা করেন। ওনার একটা পা অসুবিধায় রয়েছে। এরপরেও বিগত দিনে পুলিন জয় রূপাণী বাম নেতাদের কাছ থেকে সাহায্য সহায়তা কোনোটাই পাননি। বদলে তিনি কেবলমাত্র বঞ্চনার গ্লানি পেয়েছিলেন। বর্তমানে তিনি রেগার কাজও একটি সরকারি ঘর পাওয়ার জন্যে ফের দাবি জানাচ্ছেন বর্তমান রাম আমলের জোট সরকারের কাছে। মাটি কাটাই পাইছে না, যে করতে চাইছি আমার কোনো সাহায্য দিতে চাইছে না। রেগা দিতে কইছি, রেগাও দিছে না। আমি নিজে গাইতে ধান চার কত রকম পেঁচা দরজা দেওয়া ইয়ে করছি, কষ্ট মতো ঠিকভাবে হয়েছে না। আধা মাথা এক গড়ে আমি ওই সম্পদ একখানি বেচা গড়টা তুইরা এখন লাইন বসি। একখানি জমি বেচা একটা ঘর তুলছেন না? সরকারি ঘর পাইছেন না? না, সরকারি কোনো পাইছে না। এখন কি করে দিন গুজরান করতেছেন? আর কি তা করুন স্যার, ওই তো এমন বয়া বয়া পুরা একজন আছে কইরা খাইতেছে কামড়া উপরে, ওর বাতা আনলো কামড়ারে দিয়ে হয়েছে শেষ। 3 মাস পর পর গিয়ে আনি, খুব কষ্ট। আপনার নাম কি? পুলিন জয়। বাড়ি কোন জায়গায়? ডুঙা বাড়ি। এটা কোন এডিসি ভিলেজ? হদ্রাই দিছে। হ্যাঁ তো কই পাইবো 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 যে কই কই 2 বছর 3 বছর হয়ে গেছে, পাই না তো। কে কয় পাইবো পাইবো? ওইটা 3 ঘর তো আমি তো মাটি খুঁড়া দিতে পারি না। তোমরাই খুঁড়ো, তোমরা টেকা লয়া খা, আমি তো আর কিতা কেমনে ধরবা? তোমরা তো দেখিও ও মা কত 2-2.5 হাজার 3 খুঁড়া কইরা দিয়ে গেছে স্যার। আমি যখন করতাম পারি না, আমি আর গাও কইরা কিরা। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার তো আমরা 2 জন স্বামী স্ত্রী। ওই কষ্ট কইরা হেসরাই মেসরাই ওই গরু বাছুরকে একটা লুকায়। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ফার্নিচারের দোকানের সিসি ক্যামেরা চুরি করল ওই দোকানেরই কর্মচারী। ঘটনা রাজধানীর রামনগর এলাকার। জানা যায় দোকানের ওই কর্মচারীর নাম সঞ্জয় মজুমদার। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গিরিরাজ ফার্মেসির ম্যানেজার সুজিত সাহা রামনগর ফাঁড়িতে অভিযোগ জানান দোকানের একটি সিসি ক্যামেরা ওনার মিসিং রয়েছে। অন্যান্য সিসি ক্যামেরা দেখে শনাক্ত হয় গিরিরাজ ফার্মেসির কর্মী সঞ্জয় মজুমদার এই সিসি ক্যামেরাটি চুরি করেছে। তার বাড়ি কালিকাপুর এলাকায়। যথারীতি তার বাড়িতে অভিযান চালায় পুলিশ, কিন্তু তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুনরায় দোকানে আসে কর্মী সঞ্জয় মজুমদার। তখন তাকে আটক করে ম্যানেজার এবং মালিক জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ক্যামেরাটি একজনের কাছে বন্ধক দিয়েছে। এরপর দোকানের মালিক এবং ম্যানেজার গিয়ে সেই ক্যামেরা উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তী সময়ে খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে চুরিকাণ্ডে জড়িত কর্মী সঞ্জয় মজুমদারকে আটক করে নিয়ে আসে। একই সঙ্গে এই ঘটনায় আরও 4 জনকে আটক করেছে পুলিশ। রামনগর কালিকাপুর প্রগতি রোড থেকে তাদেরকে আটক করা হয়। মোট 5 জনকে চুরি কাণ্ডে আটক করা হয়েছে। 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় রামনগর ফাঁড়ির পুলিশ আধিকারিক বিশ্বজিৎ দাস। গতকাল আমরা গিরিরাজ ফার্নিচারের ম্যানেজার সুজিত শাহ উনি এসে একটা কমপ্লেন জানায় যে তাদের
ইয়া থেকে ফার্নিচারের ইয়ান থেকে একটা ডোর ক্যামেরা মিসিং। তো তারা একটা সন্দেহ করতেছে যে একজন তাদের স্টাফ সঞ্জয় মজুমদার বাড়ি কালিকাপুরের দিকে, সে হয়তো তারা সন্দেহ করতেছে এবং সিসি ক্যামেরা ফুটেজেও তাদের ছবি আছে। তো আমরা যথারীতি আটক করি এবং তারাই আজকে যখন সঞ্জয় ফার্নিচারে আসে, গিরিরাজ ফার্নিচারে, তখন ম্যানেজার তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। এরপরে তার কথা মতো আরেকজনের কাছ থেকে সেই ক্যামেরাটি তারা উদ্ধার করে। পরবর্তী সময় খবর দিলে আমরা ওকে ডিটেইন করে নিয়ে আসি। এখনো কোনো রিটেন কোনো কমপ্লেন দেয়নি। কতজন এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার জন্য? জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয় সহকারে আরও তার বন্ধু বান্ধব সহ মোট 5 জনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনছি। ছুটিটা কবে হয়েছে? 3-4 দিন আগে। কমপ্লিটটা কবে? কমপ্লিটটা গতকালকে দিয়েছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা স্ত্রী তার বাবার বাড়িতে জানালে স্ত্রীর বাবার বাড়ি থেকে প্রচুর মানুষ এসে মারধর করে রক্তাক্ত করল স্বামীর বাড়ির মানুষকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বক্সনগরের মানিক্যনগর এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন 6 জন। স্বামী স্ত্রীর পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে দুই পরিবারের মধ্যে। ঘটনা বক্সনগর স্থিত মানিক্যনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মানিক্যনগর 1 নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে আতিকুল ইসলামের সঙ্গে কমলনগর স্থিত হগিরাটিলা এলাকার আব্দুল হাসিমের মেয়ে আমিনা বেগমের সামাজিক রীতিনীতি মেয়ে বিয়ে হয় 5 বছর আগে। প্রথম দিকে মোটামুটি ভালোই চলছিল তাদের সাংসারিক জীবন, কিন্তু বিবাহের কিছুদিন অতিক্রান্ত হতেই স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এই ঝগড়া দিনের পর দিন বাড়তে থাকায় একটা পর্যায়ে গিয়ে তুমুল আকার ধারণ করে। ফলে এক পর্যায়ে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমিনা বেগম তার বাপের বাড়ি ভাইয়েদের কাছে স্বামীর বিরুদ্ধে নালিশ জানালে তার বাবার বাড়ির এলাকা থেকে 4টি গাড়ি করে প্রায় 10 থেকে 12 জন লোক দা লাঠি নিয়ে ছুটে আসে। আতিকুলের বাড়িতে ঢুকে তারা সামান্য বাক বিতণ্ডার মধ্যেই এলো পাথারিভাবে দা লাঠি দিয়ে উপস্থিত লোকেদের আঘাত করতে থাকে। এতে স্বামীর বাড়ির 5 জন এবং স্ত্রীর বাবার বাড়ির 1 জন লোক আহত হয়। স্বামী আতিকুল ইসলামের বাড়িতে আহত 5 জনের মধ্যে তারা হলেন তাজুল ইসলাম, আজুফা খাতুন, পরিজা খাতুন, শামসু মিয়া এবং স্বামী আতিকুল ইসলামও গুরুতরভাবে আহত হন এবং আক্রান্ত হন। তাদের রাতেই হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। অপরদিকে এই ঘটনায় স্ত্রী আমিনা বেগমের 2 ভাই মোবারক হোসেন এবং ফারুক ইসলামকে স্থানীয় কমলচৌড়া থানার পুলিশরা আটক করেছে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক রথীন্দ্র দেববর্মা গোটা বিষয়টি কেন্দ্র করে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন। কে মারছে? আমার শাশুড়ি, আমার ননদ, আমার জাল। আপনার স্বামীর বাড়ি কোন জায়গায়? আমার কি বাসুররা। স্বামীর বাড়ি কোন জায়গায়? আতিকুল ইসলাম। স্বামীর নাম আতিকুল ইসলাম। আর বাড়ি হইছে নঞ্জলা। এরপরে স্যার গলার ভিতরে দূরের ভিতরে টিপ দিয়া 5 মিনিট ধরে রইছে। 5 মিনিট ধরে রইছে। একটু গেল লাগি আমি মরিয়া গেলাম। এরপর আমার জালে কয় আগো মরিয়া তো যাইব। কুদু সাইরা দেন দুমটা। কিভাবে ঘটনা হয়েছে তোমার? ঘটনা হয়েছে আমার বাইরে ব্যাপার নিয়ে আর কি। তারা কমলা তো সাইডে রয়েছে, বাজ্যা কমাই করছে। এখন রেফার করছে তোমারে? কোথায়? জিবি না কইতে করছে, কইতে তো না। কে মারছে? কে মারছে তোমারে? ফোলার ভাই না কি জানি, আমি কইতাম পারি না। যখন মানে আমরা গেছি, আমরা দুটো সাইকেল হয়ে গেছি, আমরা 4 জন গেছিলাম। গিয়ে যখন এর ফাইনাল দিয়ে গেছি আমার বোনটা খুব কইতেছে আমরা জানি কিতা তারা যখন কই কি আমরা জানি কিতা মাইরে লাইছো। এই বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 20 ডিসেম্বর আগরতলার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির উদ্যোগে রাজ্যভিত্তিক সম্মেলন। এই সম্মেলনে সারা রাজ্যের প্রায় 4 শতাধিক প্রতিনিধি অংশ নেবে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সংগঠনের কনভেনার সেবক ভট্টাচার্য।
আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটির নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতিতে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি গঠিত হয়েছিল। যে কর্মসূচির ভিত্তিতে ফোরাম আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনে ভোটারদের কাছে ভোট চেয়েছিল, সেই কর্মসূচির ভিত্তিতে সিংহভাগ ভোটার ফোরামের প্রার্থীদের বিজয়ী করেছেন। প্রেস ক্লাবের নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকেরা বার্তা পাঠায় ফোরামকে রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য। রাজ্যের সাংবাদিকদের বার্তাকে পাথেয় করে আগামী 20 ডিসেম্বর ফোরামের রাজ্য সম্মেলন করা হবে। সমগ্র রাজ্য থেকে সাংবাদিকেরা সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। প্রায় 4 শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবে। সম্মেলন হবে রবীন্দ্র ভবনে। তবে সম্মেলনের দিনের জন্য রবীন্দ্র ভবনের নামকরণ করা হবে শহীদ সাংবাদিক সুদীপ্ত শান্তনু ভবন হিসেবে। যে মঞ্চে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই মঞ্চের নামকরণ করা হবে ভূপেন দত্ত ভৌমিক মঞ্চ। সম্মেলনে সংগঠনের গঠনতন্ত্রের প্রস্তাব উত্থাপন করা হবে। এই গঠনতন্ত্র অনুসরণ করে আগামী দিনে জেলা স্তরেও কমিটি গঠন করা হবে। সম্মেলনে ফোরামের পক্ষ থেকে প্রতিবেদন পেশ করা হবে এবং 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হবে। এই প্রস্তাবগুলির উপরে 8টি জেলার প্রতিনিধিরা আলোচনা করবেন। এই সম্মেলন থেকে বেশ কিছু ইউনিট গঠন করা হবে। সাংবাদিকদের স্বার্থে কুইক হেলথ কেয়ার ইউনিট গঠন করা হবে জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট। এছাড়াও আরও একটি ইউনিট গঠন করা হবে। পাশাপাশি সেই সম্মেলন থেকে গঠন করা হবে রাজ্য কমিটি। সম্মেলনে উপস্থিত থাকবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আগরতলা পুর নিগমের মেয়রকে আমন্ত্রণ জানানো হবে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির কনভেনার সেবক ভট্টাচার্য। সাথে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা ফোরামের সদস্য প্রণব সরকার, ফোরামের সদস্য সৌরজিৎ পাল সহ অন্যান্যরা। আজকের এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক, চিত্র সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন এফডিপিএমসি মানে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি একটা বিশেষ পরিস্থিতিতে আগরতলা প্রেস ক্লাব নির্বাচনের আগে গঠিত হয়েছিল। আগরতলা প্রেস ক্লাব নির্বাচনে আমরা যে কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিক ভোটারদের কাছে ভোট চেয়েছিলাম, সেই কর্মসূচির নিরিখে সিংহভাগ ভোটার, সংখ্যাগরিষ্ঠ ভোটার ফোরামের প্রার্থীদের বিজয়ী করেছেন। যখন এফডিপিএমসির জন্ম হলো সেই সময় দাঁড়িয়ে একটা সুদীর্ঘ পরিকল্পনা যে নেওয়া হয়েছিল বিষয়টা এমন না, কিন্তু আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে বিপুলভাবে জনাদেশ পাওয়ার পর সারা রাজ্য থেকে সাংবাদিক বন্ধুরা, সংবাদকর্মীরা আমাদের কাছে বার্তা পাঠাতে শুরু করে। এই সংগঠনটা যেহেতু সাংবাদিকদের পাশে থাকে এবং সেই অনুযায়ী সাংবাদিকদের ম্যান্ডেট এসেছে আগরতলা শহরে, এই সংগঠনটাকে যাতে রাজ্যব্যাপী তার একটা বিস্তৃতি, একটা রূপ দেওয়া হয়। রাজ্যের সাংবাদিকদের এই বার্তাকে পাথেয় করে এফডিপিএমসি লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটাকে রাজ্যব্যাপী গড়ে তোলার জন্য। সেই অনুযায়ী পরশুদিন মানে রবিবার, মানে
20 ডিসেম্বর আমরা রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। এফডিপিএমসির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী রবিবার 20 ডিসেম্বর সকাল 11টা থেকে। প্রথম থেকে আমরা ভেবেছিলাম আগরতলা প্রেস ক্লাবেই করব, কিন্তু আগরতলা প্রেস ক্লাবের বড় হল যেটি রয়েছে সেটির যে পরিমাপ রয়েছে তাতে মেরে কোটে 100 করা খুব দুষ্কর। কিন্তু প্রায় শুরুতে রাজ্য থেকে এরকম ভাবে ডেলিগেটরা আসবে, সাংবাদিকরা আসবেন ডেলিগেট হিসেবে, আমরা প্রথমেই ধারণা করেছিলাম যে হয়তো সংখ্যাটা 200 হয়ে যেতে পারে। তাই আমরা রবীন্দ্র ভবন ছোট হলটাতে নিয়েছি। কিন্তু জেলা ভিত্তিক এক বা একাধিক মিটিংগুলো আমরা করেছি, ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় মোট 13টি মিটিং আমরা করেছি। এই মিটিংগুলো যখন করছিলাম তখন যে সাংবাদিকদের যে রেসপন্স, আগরতলা শহরে সাংবাদিকদের যে রেসপন্স, সংবাদ কর্মীদের যে রেসপন্স, তার নিরিখে আমরা গিয়ে দেখলাম এই কনফারেন্স তার প্রতিনিধি সংখ্যা 400-র কাছাকাছি গিয়ে দাঁড়াবে, যা কিনা নন ট্রেড ইউনিয়ন স্তরে, নন ট্রেড ইউনিয়নাল অর্গানাইজেশন স্তরে এ যাবৎ ত্রিপুরা রাজ্যের সবচাইতে বড় কনফারেন্স, বড় সংগঠন হতে চলেছে। ট্রেড ইউনিয়ন ছাড়া সাংবাদিকদের যে সংগঠন, সেই সংগঠনগুলোর মধ্যে সবচাইতে বৃহৎ কনফারেন্স এবং বৃহৎ সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে আগামী রবিবার 20 ডিসেম্বর রবীন্দ্র ভবনে। আমরা এই সম্মেলন স্থলের নামকরণ করেছি রবীন্দ্র ভবনে হবে। এই ভবনটাকে ওই দিনের জন্য আমরা নামকরণ করেছি আমাদের শহীদ সাংবাদিক সুদীপ শান্তনু ভবন হিসেবে। সুদীপ শান্তনুর নামে সুদীপ শান্তনু ভবন হিসেবে আমরা রবীন্দ্র ভবনকে ওই দিনের জন্য নামাঙ্কিত করেছি, ওই সম্মেলনের জন্য নামাঙ্কিত করেছি। এবং যেই মঞ্চে সম্মেলন অনুষ্ঠিত হবে, সংগঠিত হবে, সেই মঞ্চের নামকরণ করেছি ভূপেন দত্ত ভৌমিক মঞ্চ। ভূপেন দত্ত ভৌমিক মঞ্চ এই নামে নামাঙ্কিত করেছি আমাদের সম্মেলনের মঞ্চ। সম্মেলনে সংগঠনের একটা গঠনতন্ত্র ড্রাফট হিসেবে উপস্থাপিত হবে, যাকে ধরে আগামী দিনের জেলা স্তরে কমিটিগুলো করা হবে। এখানে ফোরামের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপিত হবে এবং 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব, এ রাজ্যের সংবাদ জগতের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ 5টি প্রস্তাব উপস্থাপিত হবে। প্রস্তাবগুলো হলো সংবাদ মাধ্যমের গণতন্ত্র সুরক্ষায় প্রস্তাব, সাংবাদিক সংবাদ কর্মীদের উপর, সংবাদ মাধ্যমের উপর যে কোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার প্রস্তাব, সাংবাদিক সংবাদ কর্মীদের মেধাজাত উৎকর্ষতা বৃদ্ধির জন্য এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর জন্য কর্মসূচি গ্রহণের প্রস্তাব, দাবি সনদ সম্বলিত প্রস্তাব এবং অভিনবভাবে আমরা এবার যুক্ত করছি যারা অকর্পোরেট ভাষাভাষী সাংবাদিক রয়েছেন তাদেরকে কর্পোরেট ভাষার প্রাথমিক জ্ঞান অন্তত দেওয়ার একটা কর্মসূচি, সেই কর্মসূচি সংক্রান্ত প্রস্তাব। ত্রিপুরা রাজ্যের বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা এই কর্পোরেট ভাষা শিক্ষা
এই বিষয়টাতে গুরুত্ব দিচ্ছি। টোটাল 1 ঘন্টা সময় ধরে প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করবেন। আমরা এই সম্মেলন থেকে বেশ কয়েকটি ইউনিট তৈরি করব। সারা রাজ্য জুড়ে যে মিটিংগুলোতে গেলাম বা অতীত দিনে যেই যোগাযোগ, সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে বা আগরতলা শহরের যে অবস্থা, সেই অবস্থাগুলোর পরিপ্রেক্ষিতে, পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা স্বাস্থ্য পরিষেবা, সাংবাদিক বা সাংবাদিকদের পরিবার, তারা গুরুতর অসুস্থ হয়ে আগরতলা শহরে আসেন। আগরতলা শহরে এসে ডাক্তার দেখানোর ক্ষেত্রে সমস্যা হয়, হসপিটালে গিয়ে চিকিৎসা করানোর ক্ষেত্রে, প্যাথোলজিক্যাল টেস্ট করানোর ক্ষেত্রে, বিভিন্ন বিষয়গুলো রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি হয়। আমরা কুইক হেলথ কেয়ার টিম আগামী পরশুদিনের কনফারেন্স থেকে ঘোষণা করে দেব। আগরতলা শহরের রাজ্য কেন্দ্রে কুইক হেলথ কেয়ার ইউনিট আমরা গঠন করব। আমরা গঠন করব জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট। সাংবাদিকদের উপর দৈহিক আক্রমণ বা বিভিন্নভাবে হেনস্থা বিভিন্ন সময় সংঘটিত হচ্ছে। ধারাবাহিকভাবে বছরের পর বছর ধরে এই ধরনের বিষয়গুলো চলে আসছে, কোনো সময় বেশি, কোনো সময় কম, কিন্তু সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা থেকেই যাচ্ছে। আমরা সাংবাদিকরা আক্রান্ত হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার জন্য, পুলিশের উপর চাপ সৃষ্টি করার জন্য আমরা পরশুদিনের সম্মেলন থেকে গঠন করব জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট। আমরা সম্মেলন থেকে কর্মসূচি গ্রহণ করছি ধারাবাহিকভাবে মেধাজাত উৎকর্ষতা বৃদ্ধির কর্মসূচি এবং প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা সাংবাদিকদের কর্মসূচি। তার জন্য আমরা আরেকটা ইউনিট গঠন করব। সেই ইউনিটটির নামকরণ করা হবে বৌদ্ধিকতা বিকাশ ইউনিট, ইন্টেলেকচুয়ালিটি ডেভেলপমেন্ট ইউনিট, বৌদ্ধিকতা বিকাশ ইউনিট। এই 3টা ইউনিট আমরা করব। সম্মেলনে বিস্তৃতভাবে আলোচনা হবে। আলোচনা হয়ে এই প্রস্তাবগুলো দাবি সনদ, গঠনতন্ত্র সম্পর্কে একটা রূপরেখা এবং প্রতিবেদন, সেগুলো নিয়ে আলোচনা করে একটা কংক্রিট সিদ্ধান্তে আমরা যাব এবং সর্বোপরি সেখান থেকে রাজ্য কমিটি গঠিত হবে। আমরা এই সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র 3 জনকে আমন্ত্রণ জানাবো উপস্থিত থাকার জন্য। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষের কাছে এই অ্যাপিলটা করতে চাই। এফডিপিএমসি যেহেতু রাজ্যের বৃহত্তম অর্গানাইজেশন হতে চলেছে সংবাদ জগতে, নন ট্রেড ইউনিয়ন স্তরে, তার সাথে মানুষের গণতান্ত্রিক অধিকার অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কারণ কথিতভাবে হলেও পরেও সংবাদ মাধ্যম গণতন্ত্রের 4র্থ স্তম্ভ।
সুতরাং সংবাদ মাধ্যম যত শক্তিশালী হবে, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে। এই প্রত্যাশায় আমরা সম্মেলন করতে যাচ্ছি। রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, যেহেতু মানুষের গণতন্ত্রের সাথে যুক্ত, আপনাদের নৈতিক সমর্থন আমরা চাইছি। সংবাদ জগতের প্রত্যেক মানুষের কাছে আমরা সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন আমরা আবেদন করছি। ভূপেন দত্ত ভৌমিক মঞ্চে শান্তনু সুদীপ ভবনে আগামী 20শে ডিসেম্বর রবিবার সকাল 11টা থেকে শুরু হবে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য সম্মেলন। আমার একটি আবেদন সবার কাছে যে এই রাজ্যে সংবাদ জগতের একটা বহু পুরনো ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে বা পরম্পরাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি, সবাইকে একসাথে নিয়ে। প্রিন্ট, ইলেকট্রনিক্স, সাপ্তাহিক, পাক্ষিক সবাইকে নিয়ে আমরা একসাথে দীর্ঘদিন ধরে আমরা পথ চলেছি। আগামী দিনেও পথ চলার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা। এখানে আমরা কোনো বিভাজন রেখা টানতে চাই না। আমরা মনে করি সবাই সাংবাদিক, সবাই সংবাদ পরিবেশনের কাজটাই করেন। আগামী 20 তারিখ সবাই আপনারা আসবেন এবং আমাদের রেজিস্ট্রেশন সকাল 10:30 থেকে শুরু হবে। সারা রাজ্য থেকে সাংবাদিকরা আসবেন, আপনাদের খোলামেলা মত বিনিময় করবেন। আপনাদের কি সমস্যা, কোথায় কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যার মধ্যে আপনাদের পড়তে হচ্ছে, কোথাও যদি বঞ্চনার শিকার হতে হচ্ছে, সেটা আপনারা খোলামেলা বলবেন, খোলামেলা আলোচনা করবেন, খোলামেলা দাবি সনদ তৈরি করবেন। সেটাকে সামনে রেখেই আগামী দিনে আমাদের পথ চলব। আপনারা প্রেস ক্লাবের নির্বাচনে একটা বড় রায় দিয়েছেন, বড় রায় দিয়ে আপনারা একটা বার্তা দিয়ে দিয়েছেন গোটা রাজ্যকে যে মিডিয়া কি চায়, মিডিয়া কাদের চায়, সেটাও আপনারা এই গোপন ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। সে রায়কে মাথায় নিয়ে সেই আপনারা যা চেয়েছেন সেই আশাকে পূর্ণ করার জন্য আমরা আগামী দিনে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে আমরা কাজ করব। ফোরামও সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করতে চলেছে, কাজ করছে, আর গত দিনেও করেছে, আগামী দিনেও করবে। ফোরামে যারা আগামী দিনে নেতৃত্বে আসবেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন সেটা একটা নতুন দিশা হবে, যা অতীত দিনে সংবাদ জগতে হয়নি। এটার মধ্যে কোনো রাজনীতি থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, খোলামেলা গণতান্ত্রিক একটা বাতাবরণ থাকবে, যেখানে সাংবাদিকরা আক্রান্ত হবে, সংবাদ কর্মী আক্রান্ত হবে, সংবাদ মাধ্যম আক্রান্ত হবে। অতীত দিনে যেভাবে আমরা ছুটে গেছি, আমরা ফোরামের যারা আছেন, ফোরামের তারা আবারও একইভাবে ছুটে যাবেন, পাশে থাকবেন, চিকিৎসার প্রয়োজনে যাবে, আইনগত সমস্যার প্রয়োজনে থাকবেন, যাবেন। আমাদের এখানে আইনি পরামর্শদাতাও আমরা রাখবো, প্রয়োজনে হেলথের পরামর্শদাতাও আমরা রাখবো। একটা সার্বিক কল্যাণে, মিডিয়ার একটা সার্বিক কল্যাণে, সার্বিক বিকাশে আগামী দিনকে আরও সুন্দর করার জন্য, সংবাদ মাধ্যমে যারা আছেন আগামী দিনকে আরও সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব। আমরা আশা করব আপনারা অতীত দিনে যেভাবে আমাদের সাথে ছিলেন, বছরের পর বছর যেভাবে আমাদের সাথে ছিলেন, আগামী দিনের পথ চলাতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা অঙ্গীকারবদ্ধ যে ফোরাম যতদিন থাকবে আপনাদের কোনো সমস্যা আপনাদের করতে হবে না। আপনারা যদি কখনো আক্রান্ত হন, সবার আগে ফোরামের নেতৃত্ব থাকবে। আমি কথা দিচ্ছি, বা আমরা কথা দিচ্ছি, ফোরামের যারা আছে, কোথাও যদি আপনাদের বিপদে পড়ে চিকিৎসার প্রয়োজন হয়, সবার আগে ফোরাম আপনাদের পাশে থাকবে। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে আপনারা মিলিয়ে নেবেন। শুধু এইটুকু বলার, বিভ্রান্ত হবেন না, বিভাজিত হবেন না।
কারো দ্বারা প্ররোচিত হবেন না। বিভিন্ন ধরনের উৎসাহ এখনো চলছে, বিভাজন করার চেষ্টা চলছে, হয়তো এগুলো আপনাদের কানুন আসছে, আপনারা এগুলোতে কোনোভাবে বিভ্রান্ত হবেন না, কারণ এই কমিউনিটি জানে কারা সুবিধাভোগী এবং কারা কিভাবে অতীত তাদের বেষ্টিত হয়ে রয়েছে। আমরা শুধু বলবো যে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমাদের এই পথ চলাকে আপনারা সহযোগিতা করবেন, সেটাই আমার আপনাদের কাছে বিনীত আবেদন। আগরতলা প্রেস ক্লাব থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ প্রায় 9 মাস পর শুক্রবার থেকে শুরু হয়েছে মালদা শিয়ালদা বিশেষ ট্রেন। এই ট্রেনটি চালু হয় খুশি ব্যবসায়ী সহ মালদা জেলার সাধারণ মানুষ। শুক্রবার পশ্চিমবাংলার টাউন মালদা স্টেশন থেকে চালু হয়েছে মালদা শিয়ালদা বিশেষ ট্রেন। মালদার ঐতিহ্যবাহী গৌড় এক্সপ্রেস ট্রেন চলাচলের সময়েই এই ট্রেন চলাচল করবে, তবে এই ট্রেন বিশেষ ট্রেন হিসেবে চালু হচ্ছে, প্রতিদিনই তা চলবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত 9:35 মালদা টাউন স্টেশন থেকে ট্রেনটি ছাড়া হবে। আবার একইভাবে পরদিন রাত 10:15 শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটি ছাড়া হবে। একই দিনে চালু হতে চলেছে রাধা কিশোরপুর এবং কলকাতা এক্সপ্রেস ট্রেন। মালদা টাউন স্টেশন থেকে সেই ট্রেনের স্টপেজ রাত 9:10 এবং রাধা কিশোরপুরে ফেরার সময় রাত 3:45 নাগাদ সেটি আবার দাঁড়াবে। এদিকে চালু দীর্ঘ প্রায় 9 মাস পর শুক্রবার থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন চালু হতে চলায় খুশি ব্যবসায়ী সহ জেলার সাধারণ মানুষ। মালদা মার্চেন্টস অফ চেম্বার অ্যান্ড কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, আমরা বেশ কয়েক মাস ধরে গৌড় এক্সপ্রেস ট্রেন চালু করবার দাবি জানিয়ে আসছিলাম। শেষ পর্যন্ত রেল দপ্তর এই ট্রেন স্পেশাল ট্রেন হিসেবে চালু করায় আমরা অত্যন্ত খুশি। আজকে মালদা জেলার মানুষের কাছে একটা সুখবর যে মালদা থেকে গৌড় এক্সপ্রেস এবং রাধিকাপুর এক্সপ্রেস, যেটা রায়গঞ্জ থেকে রাধিকাপুর এক্সপ্রেস চালু ছিল এবং মালদা থেকে যেটা গৌড় এক্সপ্রেস চালু ছিল, সেই ট্রেনটা দীর্ঘ লকডাউনের জন্য মার্চ মাস থেকে বন্ধ ছিল এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ যখন ট্রেনগুলো চালু হতে শুরু হলো তখন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স রেল বোর্ডের কাছে দাবি রেখেছিল এবং আমরা মাননীয় 2 সংসদ, একজন হচ্ছেন আমাদের খগেন মুর্মু উত্তর মালদার সংসদ এবং আমাদের বেনজির নূর আমাদের মহাশয়া নূর মহাশয়াকে আমরা অনুরোধ করেছিলাম যে ইমিডিয়েট এই ট্রেন দুটোকে যাতে চালু করা হয় মালদার মানুষের সুবিধার জন্য, মালদার ব্যবসায়ীদের সুবিধার জন্য। এবং আমরা আজ থেকে গতকাল থেকে কলকাতা থেকে গৌড় এক্সপ্রেস চালু হয়েছে এবং আজকে মালদা থেকে গৌড় এক্সপ্রেস আবার চলবে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 1.5 মাস ধরে বেতন না পাওয়ায় কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় ওএনজিসির শ্রমিকরা। ঘটনা সোনামুড়া মহকুমার মেলাঘরের। পরে ওএনজিসি এবং বিএমএস এর আশ্বাসে কাজ শুরু করে শ্রমিকরা। গত 1.5 মাস ধরে ওএনজিসির ডিলিং এর কাজ চলছিল সোনামুড়া মহকুমার মেলাঘর, মোহনবুক, তেলকাজলা সহ বিভিন্ন অঞ্চলে। ওই ওএনজিসির ডিলিং এর কাজের জন্য বিএমএস এর পক্ষ থেকে শ্রমিক নিয়োগ করা হয় সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে, কিন্তু দেখা যায় দীর্ঘ 1.5 মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। তাই শ্রমিকরা কাজ না করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ সময় বিক্ষোভ দেখানোর পর পরবর্তী সময় বিএমএস ও ওএনজিসির অথরিটির আশ্বাসে কাজ শুরু করেন শ্রমিকরা। দেখুন, তাদের লগে আমাদের যে ডিল হয়েছে, ডিল অনুযায়ী 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমাদের শ্রমিকরা বেতন ভাতা ঢুকে যাবে। যার ধরনে আজকে 18 তারিখ হয়ে গেছে, এরপরও 19 তারিখ হয়েছে। তারার যে কাগজপত্র ঠিক করতে যাই একটু লেট হয়েছে, যেহেতু আমরা প্রথম। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 3 দিনব্যাপী এসএইচজি কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে। এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মহকুমা শাসক সুব্রত মজুমদার। আত্মনির্ভর ভারত তথা আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে এসএইচজি কর্মীদের হিসাব রক্ষণের উপর সোনামুড়া নগর পঞ্চায়েত কনফারেন্স হলে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবির চলবে আগামী 3 দিন ধরে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুব্রত মজুমদার, জুটন রায়, শাহজাহান মিয়া সহ অন্যান্যরা। আত্মনির্ভর ভারত তথা আত্মনির্ভর ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের সফেদ যে সংস্থাটি রয়েছে
যেটা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ত্রিপুরা, তাদের উদ্যোগে বিভিন্ন ইউএলবিগুলিতে অ্যাকচুয়ালি এসএইচজিগুলির মধ্যে প্রশিক্ষণ শিবির চলছে। তো এটা আমাদের এখানেও হিসাব রক্ষণের ওপর এসএইচজিরা যেভাবে হিসাব রক্ষণ যেটা করবেন সেটা কিভাবে করবেন সেটা ওনাদেরকে 3 দিন শেখানো হবে। তো সেই উপলক্ষে আজকে ইনাগুরেশন হলো। এখানে যারা সফেদের যারা মাস্টার ট্রেনাররা আছেন ওনারা এই 3 দিনে এসএইচজিগুলির মধ্যে খাতা বা হিসাব রক্ষণ বা মিটিং মাইনটস তৈরি করা, মিটিং কীভাবে পরিচালনা করবেন, এই যে বিষয়গুলি আছে সেলফ হেল্প গ্রুপের মধ্যে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং হাতে কলমে ওনাদেরকে শেখানো হবে। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।